সেট 7-এর দ্বিতীয় ভাগে 3 এবং 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর প্রশ্নটাতে বলেছে কোনো পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়া খরচ ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তবে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে ঐকিক নিয়ম প্রয়োগ করে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব, মোট ও খাওয়া খরচ এবং অন্যান্য খরচ কত হয় সেটা আগে বের করে নেব। তাহলে মোট মাসিক খাওয়া ও অন্যান্য খরচ কী হবে, আমরা দুটোকে যোগ করে দেব। খাওয়া খরচ বাবদ খরচ হতো 4,750 টাকা এবং অন্যান্য খরচ হতো 5,900 টাকা। তাহলে দুটো যোগ করলে কত হবে, এখানে হবে 0, এখানে 5 আর 0 যোগ করলে এখানে হবে 5, 9 আর 7 যোগ করলে এখানে হবে 16 × 6, হাতে থাকলো 1, 4 আর 5 9, 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10। তার মানে 10,650 টাকা হচ্ছে আমাদের আগে মোট খরচ হতো। এখন কি বলেছে, খাওয়া খরচ বাবদ 10% বাড়ানো হলে, তাহলে খাওয়া খরচ যদি আমরা 10% বাড়িয়ে দিই আমাদের খাওয়া খরচ হতো কত, 4,750 টাকা। তাহলে এখন কত খরচ হবে 10% বাড়ানোর পরে, সেটা আমাদের ঐকিক নিয়মে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নেব যে আগে খাওয়া খরচ 100 টাকা হলে বর্তমানে হবে কত, 110 টাকা। যেহেতু 10% বাড়ানো হয়েছে, তাহলে 1 টাকা হলে আগে খাওয়া খরচ যদি 1 টাকা হতো তাহলে এখন কম হবে, কত হবে, কম হবে। তার মানে 110/100 হবে। এবার আমাদের কত আছে, 4,750 টাকা খাওয়া খরচ। তাহলে এখন কত হবে, তাহলে 110 মানে 110 গুণ বেশি হয়ে যাবে, তার মানে 4,750, নিচে হবে 100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, 11-র সঙ্গে 475 গুণ করলে আমাদের হবে 5,225 টাকা। তার মানে আমাদের 10% বাড়ানোর পরে সে খাবার খরচটা কত হচ্ছে, 5,225 টাকা। এবার কি বলেছে, অন্যান্য খরচ আমাদের কমানো হয়েছে 16%। তাহলে আগে যদি অন্যান্য খরচ 100 টাকা হয় তাহলে অন্যান্য খরচ বর্তমানে কত হবে, 100 থেকে 16 বাদ দেবো, অর্থাৎ 84 টাকা হবে। তাহলে 1 টাকা যদি এখন অন্যান্য খরচ হয় তাহলে আমাদের খরচটা কত হবে, এখন কম হবে আরও, তাহলে 84/100 টাকা হবে। এখন আমাদের আগে খরচ হতো কত, 5,900 টাকা। তাহলে বর্তমানে অন্যান্য খরচ কত হবে, 16% কমানোর পরে। তাহলে এখানে হবে 84 গুণ 5,900 বাই এখানে হয়ে যাবে 100, 100 দুটো শূন্য, 5,900 দুটো শূন্য কাটা। এবার 84-র সঙ্গে আমরা 59, এখানে বাঁচলো 59, এই 59কে গুণ করব। গুণ করলে আমাদের কত হবে, 4,956 টাকা। তাহলে 4,956 টাকা। এইবার আমরা কি করব, এখন যে খরচটা হচ্ছে আমাদের খাওয়া খরচ এবং অন্যান্য খরচ, সেটা আমরা যোগ করে দেখব কত খরচ হচ্ছে। তাহলে এখন মোট খরচ হবে কি, 5,225 টাকা যেটা বর্তমানে খাওয়া খরচ হচ্ছে এবং 4,956 টাকা অন্যান্য খরচ হচ্ছে, সেই সংখ্যা দুটো আমরা যোগ করব। যোগ করলে এখানে আমাদের দাঁড়াবে 6 আর 5 যোগ করলে হবে 11-র 1, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 2 যোগ করলে হচ্ছে 7, 5, এখানে 6 হলো, 6 আর 2 যোগ করলে এখানে হচ্ছে 8, হাতে কিছু থাকলো না। 9 আর 2 যোগ করলে 11, 11-র 1, হাতে থাকলো 1, 4 আর 5 যোগ করলে 9 আর হাতের 1 হচ্ছে 10। তার মানে হচ্ছে 10,181 টাকা আমাদের এখন খরচ হচ্ছে। তাহলে আগে খরচ হতো কত, 10,650 টাকা, বর্তমানে খরচ হচ্ছে 10,181 টাকা। তার মানে খরচটা আমাদের কমে গেল, অর্থাৎ মাসিক মোট খরচ কমবে কত, 10,650 থেকে আগের খরচ থেকে বর্তমান খরচ মোট খরচটা বাদ দেবো। তাহলে হবে, বিয়োগ করলে হবে আমাদের কত, এখানে 0 থেকে 1 অর্থাৎ 10 থেকে 1 বাদ দিলে এখানে হবে 9, হাতে থাকলো 1, 8 আর 1 9 হলো। এবার 15 থেকে 9 গেলে এখানে হবে 6, হাতে থাকলো 1, 1-এর সঙ্গে 2, 1 যোগ করলে 2 হলো, 6 থেকে 2 চলে গেলে এখানে হবে 4, আর 10 থেকে 10 গেলে 0 হয়ে যাবে, অর্থাৎ 469 টাকা আমাদের এখন কম খরচ হচ্ছে। পরের প্রশ্নটা 2 নম্বরে বলেছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা 250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এই অঙ্কটিও আমাদের ঐকিক নিয়ম প্রয়োগ করে বের করতে হবে। তাহলে দেখো এখানে লিখে নিলাম, শহরের বর্তমান জনসংখ্যা কত, 26,250 জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি পায় কত বলেছে, 4%। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা কত হবে সেটা আমাদের আগে বের করতে হবে। আমরা লিখলাম এইভাবে ঐকিক নিয়ম করার জন্য, বর্তমানে জনসংখ্যা 100 জন হলে বছরের শেষে জনসংখ্যা হবে কি, 4% বাড়লে মানে 4 জন বেড়ে যাবে, অর্থাৎ 104 জন হবে। তাহলে 1 জন হলে বছরের শেষে জনসংখ্যা কত হবে, 104/100 হবে।
আমাদের লোক সংখ্যা কত আছে বর্তমানে 26,250 জন, তাহলে 26,250 জন হলে বছরের শেষে কত হবে 104 গুণ 26,250 বাই 100। এবার আমরা এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য কাটছি, এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 2, আর এখানে 5 দিয়ে কাটলে হবে 5 5 25-এর 5, হাতে থাকবে 1, 2 হলো 12, 5 দুগুণে 10, এখানে 2 বাঁচলো, 25 হলো 5 5 25, অর্থাৎ 525, আর এখানে 2 দিয়ে এটা কাটলে হবে 5 দুগুণে 10, 2 বাঁচলো, 4 বাঁচলো, 4কে ভাগ করলে হবে 2। এবার 52 দিয়ে 525কে গুণ করলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে কত? এখানে সংখ্যাটা দাঁড়াবে দেখবে 27,300 জন। তাহলে এক বছর পরে বা পরের বছর জনসংখ্যা কত হবে? পরের বছর জনসংখ্যা হবে আমাদের 27,300 জন। এবার কি বলছে 2 বছর পরে, তার মানে বর্তমানে জনসংখ্যা যদি আবার 100 জন হয় এবং বছরের শেষে কত হবে? সেই 4% বাড়লে 104 জন হবে। তার মানে একজন বাড়লে জনসংখ্যা আবার 104/100 হয়ে যাবে। সেখানে আমাদের এখন জনসংখ্যা এক বছর পরে জনসংখ্যা কত হলো? 27,300 জন। তাহলে 27,300 জন হলে পরের বছর জনসংখ্যা কত হবে? 104 গুণ 27,300 বাই এখানে 100, 100-র দুটো শূন্য, 27,300 দুটো শূন্য কাটবে। তাহলে এই 104-এর সঙ্গে 273-কে গুণ করব। 104-কে 273-এর সঙ্গে গুণ করলে কত হবে? 28,392 জন হবে। তাহলে এখানে হবে 28,392 জন। তার মানে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা হবে ওই শহরের 28,392 জন। এবার এখানে 3 নম্বর প্রশ্নটা বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অখিলবাবুর স্ত্রী ও 2 ছেলেমেয়ের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিলাম পাড়ার লাইব্রেরিতে দান করেন কত? 1/4 অংশ। তাহলে বাকি সম্পত্তি কী হবে? 1 বিয়োগ 1/4, তার মানে কত হবে? 4 বিয়োগ 1/4, অর্থাৎ 3/4 অংশ আমাদের এখনও বাকি থাকলো এটা লাইব্রেরিতে দেওয়ার পর। এবার স্ত্রীকে কী দিলেন? বাকি সম্পত্তির, অর্থাৎ 3/4 এর মানে কি গুণ কত দিলেন? বাকি সম্পত্তির হচ্ছে আমাদের কত? 1/6 অংশ। তাহলে 1/6, এটা কাটলে কত হবে? এখানে 2, তার মানে হচ্ছে 1/8 অংশ দিলেন হচ্ছে স্ত্রীকে। এখন বাকি কত থাকলো স্ত্রীকে দেওয়ার পরে? আমাদের প্রথমে বাকি কত ছিল? 3/4 অংশ, স্ত্রীকে দিয়ে দিলেন 1/8 অংশ। তার মানে আমাদের কী করতে হবে? 3/4 বিয়োগ করতে হবে 1/8। তাহলে লসাগু কত হবে? 8 হবে। 4 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 3 দুগুণে 6 বিয়োগ 1, তার মানে এখানে কত হচ্ছে? 5/8 অংশ হচ্ছে আমাদের এখনও বাকি থাকলো। এবার এই অংশটা কি করবে? 2 ছেলেকে প্রত্যেকে ভাগ করে দেবে, তার মানে হচ্ছে 5/8 ভাগ 2, তার মানে কত হচ্ছে? 5/8 ভাগটা হয়ে যাবে গুণ হয়ে কী হবে? 1/2 হয়ে যাবে, তার মানে হচ্ছে 5/14 অংশ হচ্ছে প্রত্যেক ছেলে পাবে। তার মানে উত্তরটা কী দাঁড়ালো? স্ত্রী পেল কত? 1/8 অংশ এবং প্রত্যেক ছেলে পেল কত? 5/14 অংশ। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে একটা সরল অঙ্ক রয়েছে। এখানে বলেছে 62 গ্রাম 5 ডেসিগ্রাম এর 1/7/25 বিয়োগ 1/3/50 গ্রাম এর, এখানে প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 5/3 গুণ 1/4 ভাগ 2/1/2 এর 1/3। তার মানে এখানে দেখো 62 গ্রাম 5 ডেসিগ্রাম, এখানে হয়ে যাবে আমাদের কত? 62 গ্রামের সঙ্গে আমাদের ডেসিগ্রামের নিয়ে আসলে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 620 ডেসিগ্রাম হয়ে যাবে। তার সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 625 ডেসিগ্রাম। এর মানে কি? এখানে এর মানে হচ্ছে গুণ করতে হবে, তো আমরা এরটা আপাতত রেখে দিলাম। এখানে কী হলো? এটা ভাঙাবো, 25-একে 25 আর 7 যোগ করলে এখানে হচ্ছে 32/25। তারপর হচ্ছে বিয়োগ, এটাকে ভাঙালে কী হবে? 50-একে 50 আর 3 যোগ করলে 53, নিচে হবে 50, এখানে রেখে দিলাম এর, এখানে গ্রাম, এটা যেহেতু ডেসিগ্রাম তাহলে এটা ডেসিগ্রামে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের নিচে দেখো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই, এরটা রেখে দিলাম, এখানে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা ডেসিগ্রামে বেরিয়ে গেল, কারণ এটাও তো ডেসিগ্রামই আসছে। তাহলে এখানে 10, তারপরে হচ্ছে আমরা এর লিখবো, এটা 10 এখানে করে দিলাম, 10-এর একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। তাহলে এর হলো
এবার প্রথম বন্ধনী রয়েছে এখানে 5/3 গুণ 1/4, এখানে ভাগ রয়েছে 2/2/1, তার মানে এটা কত হচ্ছে 2 দুগুণে 4 আর একে 5, তাহলে 5/2 এর মানে এখানে গুণ হবে 1/3। তাহলে এখানে দেখো এরটাকে আমরা কি করছি, গুণ করে দিচ্ছি, 625 গুণ 32/25, এটা আমাদের কিন্তু আগে শেষ করতে হবে। বিয়োগ এখানে কি হলো 53/5 গুণ, এটা আমাদের আগে গুণ করতে হবে। এখানে আমরা 5/3 গুণ 1/4, এখানে ভাগ, এই অংশটা আমরা আগে শেষ করব। তাহলে এখানে কত হচ্ছে 5/6। তাহলে এখানে দেখো 25 দিয়ে যদি আমরা 625কে কাটি, এখানে কত হবে 25 এর সঙ্গে 32 গুণ করলে এখানে হয়ে যাবে কত 800, বিয়োগ এখানে হলো 53/5 গুণ করে রাখলাম, এখানে 5/3 গুণ 1/4, ভাগটা গুণ হয়ে গেল, এটা উল্টো হয়ে গেল 6/5, এখানে 5 কেটে গেল, এখানে 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 2 হবে। তার মানে এখানে কত হলো 800, বিয়োগ এখানে কত হলো 53/5 গুণ হলো 1/2, তার মানে কত হচ্ছে 800, বিয়োগ এখানে হচ্ছে 53/5 দুগুণে 10, তার মানে এখানে কত হচ্ছে 800 বিয়োগ এখানে হলো আমাদের কত 5.3। এবার এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে দেখো এখানে দশমিক যদি আমরা এটাকে এইভাবে করি 800.0 বিয়োগ 5.3, এখানে দশমিক আছে, তাহলে দেখো 0কে 10 ধরলে 10 থেকে 3 গেলে এখানে হচ্ছে 7, দশমিকটা এখানে থেকে গেল, 5 আর 6 হলো, তাহলে 10 থেকে 6 গেলে এখানে হলো 4, হাতের 1 থাকলো, এই 80 থেকে 1 গেলে এখানে হচ্ছে কত 79, তার মানে আমাদের এটা হচ্ছে 794.7, এখানে হয়ে যাবে আমাদের ডেসিগ্রাম। এরপরে 5 নম্বরে রয়েছে আরেকটা সরল। এখানে আমাদের কি করতে হবে, প্রথম বন্ধনীর ভিতরের অংশটুকু আগে শেষ করতে হবে, তাহলে এটাকে আমরা আগে ভাঙাবো। তাহলে এখানে তৃতীয় বন্ধনী রেখে দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা ভাঙাচ্ছি, 13কে 13, এখানে হচ্ছে 14/13 হবে, এটা গুণ হলো 5 দুগুণে 10 আর 3 13/5, প্রথম বন্ধনী বন্ধ, ভাগটা থেকে গেল, এখানে আবার প্রথম বন্ধনী 7 দুগুণে 14 আর একে 15, 15/2 গুণ 3 10 30 আর একে 31/10, এখানে ভাগ হয়ে গেল 28/279, তৃতীয় বন্ধনী বন্ধ, ভাগ এখানে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এবার 4 থেকে 2.07, 4 থেকে 2.07কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে, এখানে 1.93 আসবে। তাহলে 1.93 গুণ 2.5, দ্বিতীয় বন্ধনী বন্ধ, গুণ 1.93। এবার তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। এবার কি করব, আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা কাটাকাটি করব। তাহলে এখানে কত হচ্ছে, তৃতীয় বন্ধনী থেকে গেল, এখানে হলো 14/5 ভাগ, এখানে আমরা কি করব, এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হচ্ছে 3, এখানে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তার মানে 3 একে 3, 3 তিরিকে 9, 93/4 ভাগ 28/279। তাহলে তৃতীয় বন্ধনী বন্ধ হয়ে গেল, ভাগ এখানে তৃতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনীর অংশটুকু কাজ করব। তাহলে 1.93 গুণ 2.5, এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আমরা, 4.825 গুণ করব 1.93, তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। এখন আমরা এইখানে ভাগগুলোকে পরিবর্তন করব। তাহলে তৃতীয় বন্ধনী 14/5 গুণ করলে এটা উল্টো হয়ে যাবে 4/93, এটা গুণ করলে 279/28 হয়ে যাবে, তৃতীয় বন্ধনী বন্ধ, ভাগ এখানে 4.825কে যদি আমরা 1.93 দিয়ে গুণ করি তাহলে গুণফলটা কত হবে আমাদের, এখানে 9.31225 হবে। এখানে আমরা 14 দিয়ে এটাকে কাটলে 28কে কাটলে 2 পাবো, 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 পাবো, 93 দিয়ে এটাকে কাটলে আমরা এখানে 3 পাবো। তার মানে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আমাদের, 3 দুগুণে 6/5। এখানে ভাগ করলাম, এখানে আমরা দশমিকটা যে রয়েছে দশমিকের জন্য আমরা একটা 1 পাবো, 1 2 3 4 5 ঘোরা রয়েছে, 5 ঘরের জন্য 5টা 0 পাবো।
তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো 9 3 1 2 2 5 বাই এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত, তার মানে হচ্ছে 10,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হলো আমাদের। তাহলে এখানে হচ্ছে 1 লক্ষ। এইবার আমরা কি করব 6/5 ভাগটা গুণ হয়ে গেল, উপরে চলে গেল 1 লক্ষ, নিচে চলে আসলো 9 3 1 2 2 5 5 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে 5 দুগুণে 10, তারপরে আরও 4টে শূন্য। এইবার কত হলো 6 দিয়ে গুণ করলে 12, আরও 4টে শূন্য, নিচে থাকলো কত 9 3 1 2 2 5, ভাগ করলে আমরা ভাগফলটা কত পাবো 0. এইটাকে আমরা 1,20,000কে যদি দিয়ে এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে পাবো 0.12882625। তাহলে এবারে যদি আমরা এটাকে আসন্ন মানে নিয়ে চলে আসি তাহলে দেখো আমরা এখানে এই পর্যন্ত আসন্ন মানটা যদি নিই 4 ঘর পর্যন্ত, তাহলে পরের ঘরটা 6 আছে, 5-এর বেশি বা 5 বা 5-এর বেশি হলে 1 যোগ হয়ে যায়, তার মানে এখানে 0.1289 এখানে লিখে দেবো আমরা প্রায়। এরপরে এখানে 4-এর প্রথম প্রশ্নটাতে বলেছে যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি তার তল সংখ্যা ও কৌণিক দূরত্ব কত হবে। দেখো পঞ্চভুজাকৃতি পিরামিড কি হয়, এইরকম চিত্রটা হয়, তাহলে এখানে কি হবে তল সংখ্যা। দেখো তল নিচে একটা উপরে কটা হবে, যেহেতু বাহুর সংখ্যা ভূমির বাহুর সংখ্যা 5টি, তাহলে 5টি হবে পার্শ্বতল আর একটি হচ্ছে ভূমি, তাহলে 6টি হবে তল। আর বলছে কৌণিক বিন্দুর সংখ্যা, দেখো কৌণিক বিন্দু উপরে একটি আর নিচে 5টি হবে, তার মানে এখানে কৌণিক বিন্দু হবে 6টি। এরপরে 2 নম্বর প্রশ্নটাতে বলে 2 নম্বর প্রশ্ন বলেছে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ এ বি ও সিডি অঙ্কন করে ওই সরলরেখাংশের অন্তরের সমান দৈর্ঘ্যের একটি ইএফ সরলরেখা অঙ্কন করো। তাহলে এটা কেমন হবে, 3.6 সেমি এ বি একটা সরলরেখা নেওয়া হলো এবং 2.2 সেমি সিডি একটা সরলরেখা নেওয়া হলো। এবার কি বলেছে অন্তর করতে বলেছে, তাহলে দেখো এ বি মাইনাস সিডি করলে কত হচ্ছে আমাদের 3.6 বিয়োগ 2.2, তার মানে হচ্ছে 1.4। এই 1.4-এর একটা সরলরেখা নিতে হবে, তার নাম দিতে হবে ইএফ। তাহলে এটা হচ্ছে আমাদের 1.4-এর সরলরেখা। এখন 3 নম্বর প্রশ্নটাতে বলেছে কোণ বিওসি প্লাস সিওডি, এই চিত্র অনুযায়ী কোণ বিওসি এখানে আছে কত 50 ডিগ্রি এবং সিওডি আছে 90 ডিগ্রি, তার মানে দুটো কোণ যোগ করলে কত হচ্ছে 90 আর 50 মানে হচ্ছে 140, তাহলে এখানে আমরা লিখব কত 140 ডিগ্রি। এরপরে বলেছে বিওডি থেকে বিওসি মাইনাস করতে হবে, তাহলে বিওডি থেকে বিওসি মাইনাস করতে হবে, তাহলে আমরা দুটো কোণ যোগ করে বিওডি এর মান কত পেলাম 140, সেখান থেকে যদি আমরা 50 বাদ দিয়ে দিই বাঁচবে কত 90, তার মানে আমরা এখানে লিখব হচ্ছে 90 ডিগ্রি। এরপরে প্রশ্নটিতে বলেছে চিত্রসহ সংজ্ঞা ও উদাহরণ দাও। প্রবৃদ্ধ কোণ, দেখো প্রবৃদ্ধ কোণ মানে কি, প্রবৃদ্ধ কোণের মান হচ্ছে আমরা সংজ্ঞাটা এইভাবে দেবো, যে কোণের মান 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রি এর কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে সরল রেখাটা কি হয়, একটা হয় 180 ডিগ্রি, এবার এই 180 ডিগ্রি থেকে আমরা একটু বেশি, তার মানে এই যে কোণটা বের হলো, তাহলে এইটা নয় আমরা পুরো এই কোণটাকে দিব হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেখানে হচ্ছে কোণ এ ও বি, এই কোণটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। এবার বলেছে 5 নম্বরে রম্বস ও সামান্তরিকের পার্থক্য দিতে বলেছে। রম্বসের চিত্র একটা এটা এবং সামান্তরিকের চিত্র এটা। রম্বসের ক্ষেত্রে পার্থক্য কী হবে, সামান্তরিকের ক্ষেত্রে রম্বসের প্রত্যেকটি বাহু সমান হয় কিন্তু সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান হয় না, শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এটাই হলো মূল পার্থক্য।